শুনতে পাচ্ছ তো তোমরা? হাত তোলো শুনতে পেলে। ঠিক আছে। চলো প্রণাম মন্ত্র। রামকৃষ্ণদেবের প্রণাম মন্ত্র। स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय রামকৃষ্ণায় তে নমঃ। ধর্মের সংস্থাপক সর্বধর্মস্বরূপ অবতার শ্রেষ্ঠ হে রামকৃষ্ণ, তোমাকে নমস্কার। শারদা মায়ের প্রণাম মন্ত্র। यथाग्निर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता हिया सर्वविद्यास्वरूपान्तां शारदां प्रणमाम्यहम्। অগ্নির দাহিকা শক্তিরূপ শ্রী রামকৃষ্ণে যে শক্তি বিদ্যমান, সেই সকল বিদ্যাস্বরূপ শারদাকে আমি প্রণাম করি। স্বামীজির প্রণাম মন্ত্র। नमः श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। শ্রীমান সন্ন্যাসীরাজ সচ্চিদানন্দ স্বরূপ ত্রিতাপহারী সর্বজ্ঞ স্বামী বিবেকানন্দকে নমস্কার। আজ তোমাদের এক ডাকাত ব্রাহ্মণ আর ধার্মিক বকের গল্প বলবো। প্রাচীনকালে গৌতম নামে একটা অতি মূর্খ ব্রাহ্মণ ভিক্ষুক ছিল। হ্যাঁ, তো সে দেশে দেশে ভিক্ষা করে বেড়াতো। ভিক্ষা করতে করতে সে উত্তর দেশে এক ডাকাতের বাড়িতে গিয়ে উপস্থিত হলো। হ্যাঁ, উপস্থিত হয়ে দেখছে, সেখানে গিয়ে সে দেখছে যে সেই ডাকাত তার গ্রামের লোকজনকে খুব সুখে রেখেছে। তো তাদের খাওয়া পড়ায় আনন্দ আমোদ আহ্লাদের কোন আনন্দের সীমা নাই। তো ব্রাহ্মণ সেই ডাকাতের কাছে উপস্থিত হয়ে তাকে বলল যে আমার থাকার খাওয়ার কিছুই নেই, তো তুমি আমাকে ঘর বাড়ি দাও আর 1 বছর মতো খাওয়া দাওয়ার একটু ব্যবস্থা করে দাও, আমি তোমার গ্রামে বাস করতে চাই। তো ডাকাত তো খুব খুশি হয়ে গেল যে একটা ব্রাহ্মণ এসে তার কাছে এরকম অনুরোধ করছে। তো ডাকাত খুশি হয়ে বলল যে হ্যাঁ ঠাকুর, আমার অনেক কৃপা যে আপনি আমার কাছে এসেছেন। হ্যাঁ, এই বলে সে আহ, ডাকাত তাকে বাড়ি, ঘর বাড়ি, খাবার দাবার, পোশাক আশাক ইত্যাদি দিয়ে ব্রাহ্মণকে পরম আদরে তার গ্রামে রেখে দিল। তো তারপর দিন যায়, মাস যায়, গৌতম ঠাকুরের আর ওই ডাকাতে গ্রাম ছেড়ে যেতে ইচ্ছা করে না। সে মনে মনে ভাবে যে এই সন্ধ্যা তর্পণাদি ইত্যাদি কাজ টাজ করে এ তো খুব বড়ই কষ্টের কাজ। হ্যাঁ, উপোস টুপোস করে পূজা অর্চনা করতে হয়, আবার ভিক্ষা করাও খুব নিতান্তই নির্বোধের একটা কাজ। সুতরাং ভিক্ষা কেন করব, ভিক্ষা করে করে কেন মরবো, এসবের থেকে ডাকাত হওয়াই খুব ভালো। তো অল্প দিনের ভিতরেই সেই ব্রাহ্মণ ডাকাতের মেয়েকে বিয়ে করে, দিয়ে তীর ধনুক চালাতে শিখে নিয়ে বিশাল বড় একটা চেহারা তৈরি করে মস্ত বড় একটা ডাকাত হয়ে গেল। হ্যাঁ, তার মতো ডাকাতি আর কেউ করতে পারতো না। তো যখন ডাকাতি করতে সে যেত না, তখন সে কি করতো, সে পশু মানে পাখি মেরে তার সময় কাটাতো। তো এই গৌতমের, এই যে এইটা, এই গৌতম, হ্যাঁ ছবিতে দেখা যাচ্ছে। তো গৌতমের একজন পরম ধার্মিক পণ্ডিত ব্রহ্মচারী বন্ধু ছিল। সেই বন্ধু অনেক দিন ধরে গৌতমের কোনো খবর না পেয়ে দেশে দেশে তার সন্ধান করে বেড়াচ্ছে, খুঁজে বেড়াচ্ছে তাকে। দিয়ে খুঁজতে খুঁজতে সে এই ডাকাতদের গ্রামে এসে পৌঁছালো। এসে সে দেখে যে সেই আম, বন্ধু দেখে যে তার বন্ধু, তার ছোটবেলার বন্ধু, একটা মরা হাঁস কাঁধে করে ডাকাতের বেশে তার দিকেই আসছে। তো তাকে দেখে তিনি খুব আশ্চর্য হয়ে গেলেন, দিয়ে আবার দুঃখও পেলেন। দিয়ে দুঃখ পেয়ে তাকে জিজ্ঞাসা করে তাকে বললেন যে ভাই, তুমি ব্রাহ্মণ ছিলে, তোমার এরকম দুর্দশা হয়েছে কেন? হ্যাঁ, তুমি কেন কোন কুলে জন্মেছো তা কি তোমার মনে নেই? তুমি শীঘ্রই এই স্থান ত্যাগ করে চলো এখান থেকে। তো এই কথা শুনে গৌতমের একটু অনুতাপ হলো, দিয়ে সে কাঁদতে শুরু করলো। এবার কাঁদতে কাঁদতে সে বলল যে ভাই, আমি অতিশয় মূর্খ আর দরিদ্র ছিলাম, তো তাই
লোভে পড়ে আমার এরকম দশা হয়েছে। হ্যাঁ, তবে তুমি যখন এখানে এসেই পড়েছো, দয়া করে আজকের রাতটা তুমি আমার বাড়িতেই থেকে যাও, কাল সকাল হলে আমি আর তুমি দুজনে মিলে এখান থেকে চলে যাব। তো গৌতমের কথায় ওই গৌতমের যে তপস্বী বন্ধু ছিল, সে সেই রাত্রিটা তার বাড়িতেই থাকলো। তার বাড়িতে থাকতে সম্মত হলো, কিন্তু তার বাড়িতে একটুকু জলও সে স্পর্শ করলো না। হ্যাঁ, মানে উম, ওই অপবিত্র স্থানে সে জল স্পর্শ করলো না। তার প্রচন্ড খিদে পেয়েছিল, তাও কিচ্ছু খেলো না তার ঘরে। তারপর সকাল হওয়া মাত্রই সে সেই স্থান থেকে চলে গেল। তার কিছুক্ষণ পর গৌতমও বাড়ি থেকে বেরিয়ে ওই সমুদ্রের দিকে যাত্রা শুরু করলো। এবার সেই পথেই একদল বণিকের সাথে তার দেখা হলো। বণিক মানে ওই যারা ব্যবসা বাণিজ্য করে, তারা ব্যবসা বাণিজ্য করতে যাচ্ছে, তো তাদের সাথে দেখা হলো। দিয়ে গৌতমও কি করলো, তাদের সঙ্গে যাত্রা শুরু করলো। তো তারপর তারা চলতে চলতে খানিকটা দূর যাওয়ার পর একটা পর্বতের গুহার কাছে গিয়ে পৌঁছালো। এবার তখন একটা অনেক বড় একটা হাতি গর্জন করতে করতে সেই বণিকদেরকে আক্রমণ করলো। এবার গৌতম তখন প্রাণের ভয়ে বনের ভিতর দিয়ে উত্তর দিকে মুখ করে ঊর্ধ্বশ্বাসে ছুটতে লাগলো। হ্যাঁ, দিয়ে সেভাবে ছুটতে ছুটতে সে কি কত দূর গেল তার মানে সেটাও তার ভাবার টাইম নেই, সে ছুটেই যাচ্ছে। অনেকক্ষণ ছোটার পর তার মনে হলো যে সে একটা সুন্দর জায়গায় গিয়ে উপস্থিত হয়েছে। হ্যাঁ, এরকম সুন্দর জায়গা সে আগে কখনো দেখেনি। তো সেখানকার গাছপালাগুলো খুব আশ্চর্য ধরনের। হ্যাঁ, তারপর সেই গাছের ডালে পাখিরা বসে গান করছে। পাখির গানও খুব মিষ্টি। তা পাখির মুখগুলো আবার মানুষের মতো। তো এই সব দেখে শুনেও গৌতম বড়ই আশ্চর্য হলো, কিন্তু তারপরেও সে ছোটা থামালো না, ছুটেই যাচ্ছে। এবার ছুটতে ছুটতে সে বন ছাড়িয়ে একটা মাঠে এসে পৌঁছালো। হ্যাঁ, সেই মাঠে এসে দেখছে সেই মাঠেতে যে বালিগুলো আছে, সে বালিগুলো সোনার, সোনার বালি রয়েছে। সেই আশ্চর্য সোনার বালি দেখেও কিন্তু সে একবারও তার ছোটা থামাতলো না। অনেক এমনি করেই দীর্ঘশ্বাসে সে আহ, ছুটতে ছুটতে শেষে একটা বড় একটা বট গাছের নিচে এসে পৌঁছালো। তো সেই বট গাছের নিচে আসা মাত্রই এমন একটা সুন্দর গন্ধ তার নাকে প্রবেশ করলো যে সে সেই গন্ধে আর সেখান থেকে চলে যেতে পারলো না। হুম। তখন গৌতমের হুঁশ হলো যে তার অনেকটাই পরিশ্রম হয়ে গেছে, সে অনেকটা রাস্তা ছুটে চলে এসেছে। দিয়ে সেই উম, ওই পরিষ্কার সুগন্ধি বটতলায় শুয়ে সে বিশ্রাম করতে লাগলো। এবার গৌতম অনেকক্ষণ বিশ্রাম করলো। তারপর বেলা গড়িয়ে সন্ধে হয়ে গেল। তখন গৌতম দেখলো যে ওই আহ, বড় যে গাছটার নিচে সে শুয়েছিল, সেই গাছটাতে একটা সুন্দর, খুব সুন্দর বক বসে রয়েছে। হ্যাঁ, সেই বকটার নাম হচ্ছে নারীজঙ্ঘ। হুম। তো সেই বকটা কশ্যপের পুত্র ব্রহ্মার বন্ধু ছিল। আর এই নারীজঙ্ঘের আর একটা নাম ছিল হচ্ছে রাজধর্ম। তো গৌতম সেই বকটার দেবতার মতো অপরূপ রূপ, উজ্জ্বল দেহ দেখে কিছুক্ষণ অবাক হয়ে তাকে দেখলো। কিন্তু সে সময় তার খুব খিদে পেয়ে গেছে, গৌতমের খুব খিদে পেয়েছে। তো সে তখন আবার তাকে ধরে খাবার চিন্তা করছে, বকটাকে ধরে খাবার চিন্তা করতে লাগলো। এমন সময় একটা ওই বকটা তখন এসে ওই গৌতমকে বলছে যে মহাশয়, আমার বড়ই সৌভাগ্য যে আপনি আমার বাড়িতে এসেছেন, বাড়িতে অতিথি হয়ে এসেছেন এখানে। এখন সন্ধ্যা হয়ে গেছে, তো আজকে আপনি আমার এখানেই আহার এবং বিশ্রাম গ্রহণ করুন। কাল সকাল হলে আপনার যেখানে ইচ্ছা হবে আপনি সেখানে চলে যাবেন। তো এই বলে গৌতমের জন্য সে লাল ফুলের একটা সুন্দর বিছানা প্রস্তুত করে দিল। হ্যাঁ, দিয়ে গঙ্গায় গিয়ে মাছ ধরতে গেল। এবং কিছুক্ষণের মধ্যেই সে বিভিন্ন রকমের সুমিষ্ট মাছ এনে তাকে খেতে দিল। তো খাবার পর গৌতমকে আবার নিজের ডানা দিয়ে হাওয়া করতে করতে তাকে ঘুম পাড়াতে পাড়াতে বলছে যে অতি মধুর স্বরে তাকে জিজ্ঞেস করছে যে আপনি কে, আপনার নাম কি? তো তখন এই গৌতম বলল যে আমি ব্রাহ্মণ, আমার নাম হচ্ছে গৌতম। তো জিজ্ঞাসা করছে যে আপনি কি জন্য এখানে এসেছেন? তো তখন গৌতম উত্তর দিচ্ছে যে আমি খুবই গরিব। হ্যাঁ, তো ধন পাবার আশায়, ধন সম্পদ পাবো বলে আমি সেই আশায় সমুদ্রে যাচ্ছিলাম। দিয়ে বক বলল যে আচ্ছা, এই ব্যাপার। তো এর জন্য আপনার কোনো চিন্তা নেই।
আমার এখন আমার সঙ্গে আপনার বন্ধুত্ব হলো, তো আপনি যাতে অনেক ধন সম্পদ পান, আমি তার ব্যবস্থা করে দেবো। তো এই কথায় গৌতম খুব আহ্লাদিত হয়ে গেল, হ্যাঁ, আনন্দের সাথে সে ঘুমিয়ে পড়লো। দিয়ে পরের দিন সকালে রাজধর্ম তাকে একটা পথ দেখিয়ে দিল। বললো যে এই পথ ধরে 3 যোজন পথ, আমাদের এখন যেমন আমরা কিলোমিটার দিয়ে দূরত্ব পরিমাপ করি না, কিলোমিটার মিটার দূরত্বের একক হিসেবে ব্যবহার করি, আগেকার দিনে ছিল যোজন। তো মানে 1 যোজন মিনিমাম ওই 12 থেকে 16 কিলোমিটার মতো হয়। তো বলছে যে 3 যোজন পথ গেলে আপনি আমার পরম বন্ধু রাক্ষসরাজ বিরূপাক্ষের দেখা পাবেন। তো তার কাছে গেলে আপনার আর ধন সম্পত্তির ভাবনা থাকবে না। তো গৌতম সেই পথে চলতে চলতে মেরুব্রজ নামে একটা গ্রামে পৌঁছালো। ওটাই ওই রাক্ষসরাজ বিরূপাক্ষের রাজধানী ছিল। তো গৌতম সেখানে উপস্থিত হওয়া মাত্র ওই দারোয়ান বিরূপাক্ষের কাছে সেই সংবাদ দিতে গেল, এবং খানিকক্ষণ পরেই ছুটতে ছুটতে সেখানে আবার আসলো, এসে বলছে যে আপনি তাড়াতাড়ি চলুন, রাজা আপনাকে দেখার জন্য ব্যস্ত হয়ে পড়েছেন। তো মানে গৌতম মেরুব্রজ নগরে পৌঁছাবার আগেই এই যে বক বিরূপাক্ষকে বলে রেখেছিল যে আমার এরকম একটা বন্ধু যাবে বলে। তো সুতরাং কি, ওখানে যাওয়ার সঙ্গে সঙ্গে তার এই যেহেতু বকের বন্ধু, সেই কারণে এই ডাকাত ব্রাহ্মণের এর আর কোনো মানে তার সমাদরের ত্রুটি রইলো না। হ্যাঁ, তাকে খুব আদর যত্ন করলো। তো বিরূপাক্ষ খুব ধীর আর বুদ্ধিমান ছিল। হ্যাঁ, তো একজন ধার্মিক বিদ্বান ব্রাহ্মণকে যেমন যেমন কথা জিজ্ঞেস করতে হয়, সেই গৌতমও সেই রকম তপস্যার কথা, তারপর বেদ অধ্যয়নের কথা, ব্রহ্মচর্যের কথা, এইসব জিজ্ঞাসা করতে লাগলো। তো তখন গৌতম, ও তো মূর্খ ছিল, তো মূর্খ মানুষ, ও কিছুই উত্তর দিতে পারছে না। তো নিতান্তই তখন লজ্জিত হয়ে সে বলল যে আমি কেবল ব্রাহ্মণ, আমি কিছু জানি না। তো এই শুনে বিরূপাক্ষ আবার তখন বললেন যে আপনার কোনো ভয় নেই, আপনি বলুন আপনার বাড়ি কোথায়, আপনি কোন বংশে জন্মেছেন, হ্যাঁ, আপনার কোথায় বিবাহ হয়েছে। তো গৌতম বলল যে মহারাজ, আমার জন্মস্থান হচ্ছে মধ্যদেশে, আমি এখন বনবাসী, আর আমি একটা ডাকাতের মেয়েকে বিবাহ করেছি। তো বিরূপাক্ষ তাকে দেখে ভাবলেন, বুঝতেই পারলেন যে এই ব্রাহ্মণ আম, নিতান্তই অধম, দানের যোগ্য এ নয়। কিন্তু যাই হোক, এই ব্যক্তি ব্রাহ্মণ তো বটে, তো আবার আমার বন্ধু রাজধর্ম একে পাঠিয়েছে, তাই আমি মানে সুতরাং যাতে তিনি সন্তুষ্ট হন তাই করতে হবে, সেটাই করব। তো আজ তো কার্তিক মাসের পূর্ণিমা, আজ তো আমি সহস্র ব্রাহ্মণকে মানে 1000 ব্রাহ্মণকে সুবর্ণদান করব। তো সেই উপলক্ষে এনাকেও আহ, সন্তুষ্ট করার মতো যতটা দরকার এনাকেও দিয়ে দেবো, তাহলে সন্তুষ্ট হয়ে যাবেন। তো তার একটু পরেই নানা দিক থেকে মহামান্য দেবতুল্য ব্রাহ্মণ পণ্ডিতগণ সব ওই রাজসভায় উপস্থিত হলো। হুম। তারা সভায় এসে বসা মাত্র সেই স্থানের শোভা বর্ধিত হয়ে গেল। এবার রাজার কথায় গৌতমও তখন নিতান্ত জড়সড় হয়ে ওই এক পাশে গিয়ে বসলো। রাজা তাদের প্রত্যেককে রাশি রাশি ধন সম্পদ দান করলো, দিয়ে বিনয়ের সঙ্গে তাদেরকে বলল যে দেখুন ঠাকুর মশাই, এখন কেবল আজকের দিনটাই আমার ব্রাহ্মণরা মানে আমার রাক্ষসরা ব্রাহ্মণ খাবে না, মানুষ খাবে না। তো সুতরাং আপনারা আপনাদের প্রয়োজন মতো ধন সম্পত্তি নিয়ে তাড়াতাড়ি, যতটা তাড়াতাড়ি পারেন এখান থেকে চলে যান। হ্যাঁ, বেশি দেরি করবেন না, দেরি করলে বিপদ হতে পারে। তো এই কথা শুনে বাকি ব্রাহ্মণরা তাদের একটু একটু করে যতটা পারলো সেটা নিয়ে আর সেখানে একটুও অপেক্ষা না করে সঙ্গে সঙ্গে সেখান থেকে চলে গেল, নিজে নিজে পুটলি বেঁধে তাড়াতাড়ি সেখান থেকে বেরিয়ে গেল। আর গৌতম তার বিশাল বড় একটা পুটলি বানিয়েছে, সেই পুটলিটা নিয়ে মাথায় করে নিয়ে যেতে যেতে সে হাঁপিয়ে গেল। হ্যাঁ, এবার হাঁপাতে হাঁপাতে সে আবার সেই ওই বটগাছের তলায় গিয়ে দাঁড়ালো, সেখানে বিশ্রাম নিতে লাগলো। তো তারপরে আস্তে আস্তে সন্ধে হয়ে গেল। হ্যাঁ, তারপর গৌতমের খুব খিদে পেয়ে গেছে। অনেকক্ষণ খায়নি কিছু, আবার অত বড় একটা পুটলি নিয়ে আসছিল সঙ্গে করে, তো খিদে পেয়ে গেছে, পরিশ্রম হয়েছে অনেকটা। তো এতটাই খিদে পেয়েছে সে আর এক পাও সেখান থেকে যেতে পারলো না। সেই কারণে সে ওই বট গাছের তলাতেই পুটলিটা রেখে বিশ্রাম করতে লাগলো। এমন সময় ওই বক মানে রাজধর্ম সেখানে এসে উপস্থিত হলো।
এবং তাকে ক্লান্ত দেখে সে ব্যস্ত হয়ে তাকে তার ডানা দিয়ে হাওয়া করতে লাগলো। হ্যাঁ, তারপর রাজধর্ম তাড়াতাড়ি গিয়ে আবার আবার গঙ্গা থেকে ভালো ভালো মাছ টাছ নিয়ে আসলো, এসে তাকে পেট ভরে খেতে দিল। তো বকের সেবায় খুব আরাম পেয়ে এই দুষ্টু ব্রাহ্মণ আবার ভাবতে লাগলো যে এরপর তো আমাকে আরো অনেকটা দূর যেতে হবে, আর তত দূর এই বড় পুঁটলিটা বয়ে নিয়ে যেতে যেতে আমার তো আবার খিদে পেয়ে যাবে, তখন কি খাবো? তো এই ভেবে সে বারবার ওই বকের দিকে তাকাতে লাগলো। হ্যাঁ, আর মনে 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 করতে লাগলো যে এই বকটার গায়ে প্রচুর মাংস আছে। হ্যাঁ, আর দেখে মনে হচ্ছে যে এর মাংস খেতে খুব ভালোই হবে। তো একেই মেরে সঙ্গে করে নিয়ে যাই, তাহলে আমার আর পথে খাবারের ভাবনা থাকবে না। এবার রাজধর্ম তখন যখন ঘুমিয়ে গেল, এই শয়তান ডাকাত ব্রাহ্মণ সেই সুযোগে তাকে বধ করলো। দিয়ে হাসতে হাসতে তার পালকগুলোকে ছাড়িয়ে তাকে আগুনে পুড়িয়ে ওই পুঁটলিতে বেঁধে নিল। হ্যাঁ, দিয়ে খুব আনন্দের সঙ্গে সেখান থেকে চলে গেল। এবার এই রাজধর্ম কি করতো, প্রত্যেকদিন সকালবেলায় উঠে ব্রহ্মাকে প্রণাম করতে যেত, এবং প্রতিদিন প্রণাম করে ফেরার সময় সে ওর বন্ধু ওই বিরূপাক্ষের সাথে দেখা করে আসতো। তো রাজধর্ম বিরূপাক্ষের সঙ্গে সেদিন দেখা করতে আসছে না। তো সেটা দেখে বিরূপাক্ষ খুব চিন্তিত হয়ে গেল। দিয়ে সে তার পুত্রকে তার ছেলেকে ডেকে বলছে যে আজ অনেক, আজ কেন আমার বন্ধু রাজধর্ম এখানে আসলো না? হ্যাঁ, তার জন্য আমার খুব চিন্তা হচ্ছে। হ্যাঁ, সে ওই অপদার্থ ব্রাহ্মণটি, মূর্খ ব্রাহ্মণ, সে আবার ওর কিছু করে দেয়নি তো। তো ওই ব্রাহ্মণকে দেখে আমার মোটেও সুবিধার লাগছিল না, ডাকাত মনে হচ্ছিল। তো তুমি শীঘ্রই ওই রাজধর্মের বাড়ি গিয়ে তার খবর নিয়ে আসো। তো বিরূপাক্ষের পুত্র অনেক রাক্ষসকে নিয়ে সঙ্গে নিয়ে তখন ওই রাজধর্মের বাড়িতে যায়। হ্যাঁ, গিয়ে দেখে যে সেখানে রাজধর্ম নেই, আর তার পালকগুলো পড়ে রয়েছে। তো তা দেখে রাক্ষসেরা সবার চোখে জল চলে আসলো। হ্যাঁ, সবাই চোখে জল ফেলতে ফেলতে তখনই সেই ওই দুষ্টু ডাকাত ব্রাহ্মণকে ধরবার জন্য ছুটতে লাগলো। এবার ব্রাহ্মণ ততক্ষণে অনেক দূর চলে গিয়েছিল, কিন্তু তাও রাক্ষসেরা তাকে ধরে ফেললো। দিয়ে তার পুঁটলি খুলে দেখছে যে ওই পুঁটলির ভিতরেই ওই রাজধর্মের মৃতদেহটা পড়ে রয়েছে। হ্যাঁ, অমনি তখন ওরা ওইটা দেখে এই ডাকাতের এই ব্রাহ্মণের চুলের মুঠি ধরে বিরূপাক্ষের কাছে নিয়ে আসলো। তো বন্ধুর মৃতদেহ দেখে বিরূপাক্ষের চোখে জল চলে এলো, সে খুব কষ্ট পেল। বিরূপাক্ষের সঙ্গে সঙ্গে ওই মেরুব্রজ গ্রামের সবার খুব কষ্ট হলো, সবার ওই মানে সুন্দর সরল হৃদয় বক্তার জন্য সবাই কাঁদতে লাগলো। তখন বিরূপাক্ষ অনেক কষ্টে চোখে জল মুছে রাগে কাঁপতে কাঁপতে বললেন যে ওই বদমাশ ডাকাত ব্রাহ্মণকে এখনই বধ করো, এবং সব রাক্ষসেরা মিলে ওকে ভক্ষণ করো, খেয়ে নাও। তো রাজার আদেশে রাক্ষসগণ কি করলো, ব্রাহ্মণকে বধ করলো। কিন্তু ওই মহাপাপীর মাংস কোনো রাক্ষস খেতে চাইলো না। হ্যাঁ, তারপর সুগন্ধি একটা কাঠের সুসজ্জিত চিতা প্রস্তুত করলো। সকলে মিলে রাজধর্মকে সেই চিতার উপরে মানে দাহ করবে বলে নিয়ে গেল। তখন সেই এই বকের মা সুরভি স্বর্গ থেকে ঠিক ওই চিতার উপর এসে উপস্থিত হলেন। হ্যাঁ, এবার তার মুখ থেকে ক্রমাগত ওই অমৃততুল্য দুধ আর ফেনা বের হতে লাগলো। এবার সেই ফেনা যেই বকের শরীরে পড়লো, অমনি বক বেঁচে গেল এবং চিতা থেকে উঠে এসে বিরূপাক্ষের কাছে এসে দাঁড়ালো। হ্যাঁ, তখন সকলের আর আনন্দের সীমা রইলো না, সকলে খুব খুশি হয়ে গেল। দেবতারা পর্যন্ত আনন্দ করতে লাগলেন। দিয়ে দেবতারা আনন্দ করতে এসেছেন, তখন বিরূপাক্ষ তাদেরকে আবার ধন্যবাদ জানালেন বাঁচিয়ে দেওয়ার জন্য। তো সেই সময় দেবরাজ ইন্দ্র বললেন যে ব্রহ্মার সভায় যেতে অবহেলা করায় তিনি রাজধর্মকে উম, অভিশাপ দিয়েছিলেন যে তুমি দীর্ঘকাল বেঁচে থাকবে। তো সেই অভিশাপের জন্য আর ওই সুরভির দুগ্ধের ফেনার গুণে রাজধর্ম আবার তার জীবন ফিরে পেল। হ্যাঁ, দিয়ে তখন এবার রাজধর্ম বেঁচে গিয়ে বলছে ব্রাহ্মণের সব দোষ ক্ষমা করে দিয়ে সে আবার ইন্দ্রকে প্রণাম জানিয়ে বিনয়ের সঙ্গে বলছে যে দেবরাজ, আমার প্রতি যদি আপনার দয়া হয়ে থাকে তাহলে আমার বন্ধু গৌতমকেও আপনি বাঁচিয়ে দিন। তো এই কথাই ইন্দ্র তখন গৌতমকেও আবার ফের বাঁচিয়ে দিলেন, মানে গৌতম ব্রাহ্মণকে। কিন্তু বেঁচে গেলেও কি তার কৃতকর্মের শাস্তি সে
পেয়েছিল। হ্যাঁ, সে কোনো দিন সুখে জীবনযাপন করতে পারেনি। এটাই হচ্ছে গল্প। এই গল্পটা মহাভারতে আছে। হ্যাঁ। তো এই গল্পটা থেকে আমরা কি কি শিখলাম, কিছু শিক্ষা পেলাম এই গল্পটা থেকে। সেই শিক্ষাগুলো কি কি, সেটা এই শ্লোকটাতে আছে। क्षमातुल्यं तपो नास्ति न संतोषात् परम सुखम, न तृष्णायाः परो व्याधिर, न च धर्मो दया परः। তো এই শ্লোকটা আমি পরের দিন তোমাদেরকে বলবো। গল্পটা যে শুনলে তো, পরের দিন আমি এই শ্লোকটা তোমাদেরকে বলবো কি শিক্ষা পেলে। আজকে সময় হয়ে গেছে, এতটাই থাক আজকে। ओम शांति शांति शांति। हरि ओम तत्सत्। श्री राम कृष्णार्पणमस्तु।